সমুদ্রের প্রেম লেখিকা নুসরাত সুলতানা সেজুতি। আমজাদ শিকদার মেজাজ তুস্ক, ক্রমে ক্রমে ফুসছে পুরুষ নাকের পাটা। দাঁত কি মুড়িয়ে ধুল খাচ্ছেন টিয়াদারায়? তমন্দে ঘরে ঢুকলেন মিনা বেগম। সস্তপর্ণে ধূর চাপিয়ে নরম গায়ে এগিয়ে এলেন। স্বামীর রাগগত মুখ চোখে দেখে আতঙ্কিতে ভঙ্গিতে দুদিকে মাথা ধোলালেন। সুস্থ ধীরে ডাকলেন, শুনছেন? আমজাদ শিকদার তাকালেন না। এ কি রকম ঘাট হয়ে বসে রইলেন? মিনা বেগম বুঝতে বাকি নেই জল কত দূর ঘুরিয়েছে। যে বাড়িতে গাছের পাতা নড়ে না, তার হুমকি ছাড়া সেখানে মেয়ে শিক্ষক পরিবর্তন, তাও আবার যে ছেলেকে ঠিক করেছে স্বয়ং তিনি। মিনা বেগমের অর্থে জ্বলে পড়েছেন যেন। কি বলবেন কি করবেন বুঝে উঠলেন না। ওইদিকে ধেরি মেয়ে হাং বাং করে কাঁদছে, আর এদিকে বাপ ভুম হয়ে বসে আছে। সাথের বাড়িতে এসেছে ধূসরের বান্ধবী। এই মুহূর্তে কোনো দিক সামলাবে, জুতা সই হবে কিছুতেই মাথায় ঢুকলো না। তখন আমজাদ শিকদারের মেয়ে কান্না শুনে ওর ঘরে গিয়েছিলেন। তখন শুনে আসল ঘটনা শব্দ না করে হনহনিয়ে চলে এলেন কামাই। মিনা বেগম ভালো করে জানেন বাড়িতে বাহিরে লোক থাকতেই আমজাদ শিকদার রাগটা টাক ঢিলে ফেলেছেন, কিন্তু সেই মুহূর্তে মেয়েটা চলে যাবে, বুম ব্লাস্টও হবে ততক্ষণে। এই বিষয়ে বিস্ফোরণে কার কি ক্ষতি হবে জানলেও দুশো যে বিপদ আছে সে বিষয়ে সুনিশ্চিত। তাই তো সব কিছু ফেলে ঝুড়ে স্বামীর পিছনে পিছনে এলেন, যাতে মেজাজটি মানুষটা বুঝিয়ে শুনে একটু শান্ত করা যায়। আর যাই হোক, মারিয়া মেয়েটা যে কি মার্জিত তার আচরণে বোঝা যায়। এই মেয়ের কাছে পড়লে পিওর নির্দ্বিধায় ভালো রেজাল্ট আশা করিয়াছে। সংশয়ের মতো দাঁড়িয়ে আছে কেন? ঘোর গভীর স্মরণটা নড়ে চড়ে উঠলেন মিনা বেগম। ধন্য জ্ঞান ছুটে গেল। তৎক্ষণাৎ হয়ে তাকালেন স্বামীর দিকে। আমজাদ শিকদার তখনও চেয়ে আরেক দিকে। মিনা বেগম নরম কণ্ঠে বললেন, আপনি কি রাগ করিয়াছেন? করার কথা নয় বলছে। বলাটা প্রশ্নে মিনা বেগম ভ্রু ঘুটিয়ে বললেন, রাগ করবেন কেন ধূসর? প্রতিমধ্যে খেকনি উঠলেন। আমজাদ, চুপ করা। সারাক্ষণ ধূসর এই সাহস কি করে হয়? আমার ঠিক করা ছেলেটাকে ছাড়িয়ে নিজের টিচার নিয়ে আসা। এইভাবে বলছেন কেন? প্রিয়র কি ধূসরের পর কেউ? ও কি খারাপ চাইবে? মেয়েটার নির্ঘাত ফয়সাল পড়ানোর ধরন ভালো লাগে বলে মানা করেছেন। এমনি কোনো কাজ করার মতো ছেলে আমাদের ধূসর নয়। আমজাদ শিকদার দাঁত চেপে চোখ বুজে শ্বাস ফেলে তাকালেন, বললেন, যে ছেলে নিজের ভালো বুঝে না সে কি করে আমার মেয়ের ভালো বুঝবে? এত টাকা পয়সা খরচা করে বিদেশ পড়তে পাঠিয়েছিলাম, আশা করলাম ফিরে এসে শক্ত হাতে ব্যবসা সামলাবে, কিন্তু না, সে ব্যস্ত অন্য নেতার পিছনে চামচামি করতে বেকার ভনে ঘুরে বেড়াচ্ছে। এই নাকি আবার এমনি কোনো কাজ করবে না? ধূসরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা মিনা বেগম মুখে চুপ চুষে এলো। সাইফ গিয়ে বলল, এভাবে বলছেন কেন? ধূসর বেকার কে বলেছে? রাজনীতি কি পেশা নয়? এই তো আপনাদের টাকা এক জোড়া জুতাও কেনে না। তাহলে কথায় কথায় ছেলেটাকে এত হ্যায় করে কথা বলেন কেন? আমজাদ শিকদার চোখ মুখ কুঁচকে বললেন, রুবাইদার থেকে এই ছেলের প্রতি দেখছি তোমার বেশি টান। ওকে কিছু বললে কুমোর বেঁধে ঝগড়া করতে আসো। ছেলে কি রুবাইদা একা? এই বাড়ির প্রত্যেকটা সন্তান আমাদের প্রত্যেকের। এইসব তো আপনি নিজেই আমাকে শিখিয়েছেন। আর আপনি নিজেও কি দুশোকে কম ভালোবাসেন? ছেলেটা এখন আপনার কথা বিরোধিতা করে ও মন মতো কাজ বাজ করে না বলে আপনি এত হুমকি না হলে এরকম আপনিও করতেন না। আপনি ভালোই জানি। আচ্ছা সব বাদ, একটা কথাই তো অস্বীকার করতে পারবেন না? ধূসরের এত রেজাল্ট, আমাদের এই তাচ্ছল্য কয়েকজন আছে বলেন তো? পড়াশোনায় ওর মতো দুরন্ত মাথায় ব্রেন বা আছে কার? তাই এইসব ক্ষেত্রে আপনার আমার থেকে বেশি ভালো বুঝবে, তাই না? যুক্তিটা মানানসই। ভিতরে আমজাদ শিকদার নিজেও জানেন ধূসরে পড়াশোনার এই গুণের কথা। সাথে ছেলেও মাত্রাধিক বুদ্ধিধারী।
অফিসের লোকজনের সঙ্গে বন্ধু বান্ধবের সাথে একসময় নিজেও গুণগান গেয়েছেন এই ছেলেকে নিয়ে, আর এখন দুঃখটা সেখানে। ক্ষুণ্ণ হাসলেন তিনি, আফসোস করলেন, বললেন কি লাভ এত ভালো ব্রেন দিয়ে, না পারলো একটা ডাক্তার হতে, না পারলো একটা ইঞ্জিনিয়ার হতে। আপাতত দাঁত ধান সব। মিনা বেগম এতক্ষণ কোমল স্বরে কথা বললে এবার খেয়ে হারালেন। কঠিন কিছু জীবরে ঢয়গার এসে বলতে পারলেন না। স্বামীর মুখের উপর কড়া জবাব দেওয়ার অভদ্রতা হবে না তাকে দিয়ে, তাই মিনমিন করে বললেন, সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এরকম কোনো কথা নেই। দুশোরের প্রতি আমাদের বিশ্বাস আছে, ও ঠিকই একদিন অনেক বড় নেতা হবে। সেদিন আপনিও ওর কাজে বুক ফুলিয়ে গর্ব করে বলবেন, ও আমাদের বাড়ির ছেলে, আমাদের বংশের গর্ব। আমজাদ শিকদার দ্রুত ভ্রান্ত হেসে ঝরিয়ে দিলেন কথাটা। দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নেড়ে বললেন, তাহলে তো হয়েই যাবে। হবে না একদিন, একদিন আমার কথা ফেলবে না ইনশাল্লাহ। তাই আপনার কাছে এখন অনুরোধ করছি, এই বিষয় নিয়ে আর কোনো ঝামেলা নাই বা করলেন। পিওরের কথা এতে ভালো হবে, দেখবেন ভীষণ ভালো রেজাল্ট করবে ও, মিলিয়ে নিয়ে। স্ত্রী আত্মবিশ্বাস দেখে অবাক না হয়ে পারলেন না আমজাদ। কি পরিমাণ ভরসা থাকলে মানুষ এরকম আজগুবি কথাবার্তা বলে। নতুন করে বিতর্ক করতে ইচ্ছে করলো না তার। একটা কথা ঠিকই, পিওরের জন্য দুশোরের কোনো সিদ্ধান্ত কোনো খারাপ হবে না, এই বিশ্বাস তার নিজেও আছে। যার ধারণ দুশোর প্রিয়কে শাসন করলে তিনি ধারণ করেন না দেখেও দেখার, কিন্তু ছেলে তাদের কাউকে মানেন না। সে ছেলে বাকিদের বেলায় কেন এত কঠোরতা থাকবে? এটা কি মেনে নেওয়ার মতো কথা? আবার দুশোরে কিছু বলা মানে এই বাড়ির নারী সদস্যরা হামলা করা এক প্রকার। আমজাদ শিকদার ভাগ্যল ভঙ্গিতে চুপ করে বসে থাকলেন। পরিস্থিতি অনুকূলে বুঝতে পেরে হেসে ঠোঁটে হাসি ফুটালেন মিনা বেগম। গদগদ হয়ে শুধালেন, আপনাকে এক কাপ চা বানিয়ে দে? আমজাদ শিকদার উত্তর দিলেন না। মিনা বেগম ফেরে বললেন, মাথাটা কি এখনো গরম? লেবু শরবত দেব নাকি এক গ্লাস পানি দিব? আমজাদ শিকদার রেগে মেগে বললেন, খুচরো আলাপ বাদ দিয়ে আপাতত আমার চোখের সামনে থেকে বিদায় হও। মিনা বেগম থমথম খেয়ে বললেন, স্বামীর আচকষা চেতে যাওয়ায় যাচ্ছি যাচ্ছি বলে দ্রুত পায়ে ঘর ছাড়লেন। আমজাদ শিকদারের মেজাজ ঠিক হলেও না, হবেও না। বিষয়টা বুঝতে তিনি উঠে দাঁড়ালেন। ড্রাইভারের ড্রায়ার থেকে ওয়ার্ড্রপের ড্রয়ার থেকে শার্ট বের করে ফতুয়ার উপর পরে ফেললেন। এখন বাড়িতেও থাকবে না। ভাবভঙ্গি ঠিক করে হলেও হাওয়া বাতাস খেয়ে আসতে হবে বাহিরের। পিওরের নামের মতো খটখটে শক্তি অধিকারী মেয়েটা দুর্দশা করার নয়, উল্টে হেই হেই করে বেড়াচ্ছে। তখন দরজায় ছিটকিনি টানার আগে ভূতের মতো হাজির হলো দুশোর। এক হাত দিয়ে ঠেকিয়ে ধরল দরজাটা। পিওরের ঘাবড়ে গেলেও হাত ছাড়ল না, পাল্টা জোর খাটালো সে। দরজা আজ লাগিয়েই ছাড়বে, কোনোভাবে দরজা আটকাতে না পারলেও আজ রক্ষা নেই। কিন্তু দুর্ভাগ্য, দুশোরের মতো বলিষ্ঠ পুরুষের গায়ে জুড়ে নিকট মেজে উগ্ধ পোষক শিষ্য। দুশোরের পিছন থেকে পুষ্পা আর পিওরের পিছনে রুবাইদা বেগম দুজন বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখছেন ওদের কাণ্ড। শেষমেশে লড়াই পরাজয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ধমনে গেল প্রিয়। দরজা ছেড়ে দিয়ে এক লাফে গিয়ে লুকালো রুবাইদার পিছনে। ভীতু আর্তনাদ করে বলল, ও মেজমা, আমাকে বাঁচাও। বেগম আশ্বস্ত করলেন, কিছু হবে না, আমি আছি তো। কাজ হলো না তাতে। পিওরে অস্থির হয়ে বলল, নারায় আমাকে মারবে তোমার ছেলে। দুশোর ঘরের ভিতরে পা রাখতে প্রিয় আতঙ্কে চিৎকার ছুড়ল। পুনরায় বাচ্চাদের মতো কেঁদে উঠল। রুবাইদা বেগম ওকে আড়াল করে বলেন, দুশোর কিছু বলবি না ওকে। দুশোরের কানে কথাটা পৌঁছেই কি না বুঝে গেল না। সে আগুন চোখে চেয়ে রইল পিওরের দিকে। মেয়েটা রুহু শুকিয়ে গেল এততে। দুশোরের গভীর কণ্ঠে হুমুক ছুড়ল, সামনে আয়। পিওরে আরো জোরে সুরে আগালে ধরল রুবাইদা বেগমকে। ওর মেজমা, সেজমা, আমাকে বাঁচাও, আমি শেষ। রুবাইদা বেগম চোখ রাগানো ছেলেকে। দুশোর কি হচ্ছে? এটা কি ভয় পাচ্ছে তো মেয়েটা? বারণ করছি না তোকে? দুশোরে শক্তপুষ্ট চিরকর মটমট করে উঠল। এখন ভয় পাচ্ছে কেন? এরকম করার আগে মাথায় থাকে না? মারিয়া কি মনে করবে এবার? একবারও ভাবছি কি
ও কি চাইছে? ও আমার সম্মানটা মাটিতে মিশেতে? মা তুমি সরো, আমাকে বুঝে নিতে দাও। ও কেন এরকম করলো বুঝতে হবে আমাকে। এক্ষুনি তুই সামনে আসবি, পিওর খুব খারাপ হবে না হলে। পিওরের হাত পা থরথর করে কাঁপছে, এক প্রকার আষ্টে পৃষ্ঠে খামচে ধরেছে মেজমাকে। রুবাইদা বেগম হাজার বলে কয়েক ছেলেকে বোঝাতেও পারল না। দুশোরে টকটকে মুখণ্ড দেখে বোঝা যাচ্ছে কি মারাত্মক রেগে গেছে। কিন্তু ওকে খবরটা দিল কে? পিওরে কিছুতেই চোখ তুলল না। সে পায়ে পাতা ধিকচর ভিত্ত শস্ত্র চেয়ে কাদালো বস্ত্র সকালে কার মুখে দেখে উঠেছিল আজ এতটাই খারাপ কোনো দিন যায়নি। দুশোর হুঙ্কার দিল, সামনে আসবি না? পিওকে কেঁপে উঠল, আরো দৃঢ় করে আগলে ধরে রুবাইদা বেগমকে। ভদ্রমহিলা সাংঘাতিক বিপাকে পড়ে গেলেন। দুজনে কোনটাকে সামলাবে বুঝে পেলেন না। মেয়েটাকে বাঁচাতে বাপ চাচা কাউকে ডাকবে না, তাও হবে না। বিস্ময়ী রমকে ঝামেলা হবে। তবে শেষমেশ উপায় না দেখে রুবাইদা বেগম বললেন, থাক, সে দুশো পিওর মারিয়ার কাছে পড়বে, এমন আর কখনো করবে না। রাগ করিস না, থাক। প্রিয় কান্না থামিয়ে ভ্রু কুচকালো, বলতে চাইলো, কিছুতেই আমি ও মেয়েকে কাছে পড়ব না। পরপরই দুশোরের লালিত চোখ দেখে আর আটসাট হয়ে ডুব দিল। দুশোর পুরুষ কণ্ঠে বলল, কথাটা ওর মুখ থেকে বলতে বলো। রুবাইদা বেগম পিওরের দিকে ঘাড় কাত করে তাকালেন, মুলায়মে কণ্ঠে বললেন, বল মা, তুই মারিয়ার কাছে পড়বি না? বল। সাথে চোখ দিয়ে হ্যাঁ বলতে ইশারা করলেন তিনি। মনের মধ্যে সকল ভীরতিটা চাপ দিয়ে দুশোরের ভয়ের উপর নিচে মাথা ধরল। পিওরে পড়বে সে রুবাইদা বেগমের সঙ্গে। প্রশস্ত হেসে বললেন, দেখলি মেয়েটা কত লক্ষ্মী। দুশোরকে প্রবৃত মুখী খানাক্ষক হলো, খানিক গভীর কণ্ঠে তর্জন দিল, এক্ষুনি ফ্রেশ হয়ে টেবিলে বস, আমি মারিয়াকে পাঠাচ্ছি। নতুন কোনো নাটক করলে না না কিছুই করবে না, তুই যা বাবারে যা। দুশো তীর্য দৃষ্টিতে আড়াল চোখে একবার দেখে নিল প্রিয়কে। দুশো যুক্ত কদরে ঘর ছাড়লো। এরপর পিওরের নিচে ধরলো, উল্টে পাল্টে উঠে এলো চূড়ান্তে। কষ্টের আগে দুঃখে মন চাইলো বারান্দা থেকে ঝাঁপ দিতে। ধূসর ভাই ওই মেয়েকে জন্য এত কিছু বলে গেলেও রাগ দেখালো। এতটাই গুরুত্ব তো আমাকে দেয় না উনি। পিওর ঝরঝর করে কাঁদবে এর আগে রুবাইদা বেগম গাল ধরে বলেন, ইস কি অবস্থা চেহারার। জামা, চোখ মুখে একটু পানি দিয়ে আয়, খিদে পেয়েছে, খাবে কিছু? পিওরের দুপাশে মাথা নাড়ালো, নাক টেনে বেসিনের দিকে হাঁটা ধরলো। পুষ্প খাম্বার মতো সোজা হয়ে দাঁড়িয়ে এতক্ষণ নীরব দর্শক বনে দেখছে সব। পিওরের পাশ কাটিয়ে যাওয়ার সময় দুঃখী কণ্ঠে বলল, কেন যে শুধু শুধু কান্নাকাটি করতে গেলি? দুশোর ভাইয়া আসতে তো হাওয়া বেরিয়ে গেল সব। পিওরে ছেদ করে উঠলে বলল, তুই যে আজকাল কোথায় কোথায় উকি মারছিস, আব্বুকে গিয়ে বলবো। তৎক্ষণাৎ মেয়েটা চমকে যায়। পিওর আর কিছু বলল না, তবে মনে মনে ঝুর প্রতিজ্ঞা করলো, এখন যত কাঁদাচ্ছেন দুশোর ভাই সব কড়াই ঘন্টায় শোধ করবে একদিন। পিওরে ঠিকঠাক হয়ে টেবিলে বসার পর মারিয়া পড়াতে এলো। মিনা বেগম ঠুটে সে ক্ষণিক বিজয়ে চাপা হাসি নিয়ে ফুটল। গর্বিত হলেন। তার খাট তারা মেয়েটা ঠিক করতে দুশোরের ঝোর নেই। কিন্তু কথা হলো, ওকে ডাকলো কেন? প্রত্যেকেই একই প্রশ্ন, অথচ জবাব পাওয়া গেল না। পিওরে কান্না বন্ধ হলেও হেঁচকি চলছে, নাক টানছে। মারিয়া সহজে স্বাভাবিকভাবে পড়াতে শুরু করলো। হাবভাব দেখে বোঝার উপায় নেই বাড়িতে ঢুকার পর কি কি কলঙ্কারি ঘটেছে। মারিয়া জিজ্ঞেস করলো, আজ তোমার প্রথম দিন, কি পড়বে? প্রিয় থমকে কণ্ঠে জবাব দিল, আপনার যা মন চাই পড়ান না। তোমার একটা কথার মধ্যে প্রবেশ করলো দুশোর। সুজা মারিয়াকে সুহাল, কোনো সমস্যা হচ্ছে মারিয়া? আওয়াজ শুনে পিওরের পেছনে ঘুরে তাকালো না। মারিয়ার পিছন থাকা এই গ্লাসের দিকে তাৎক্ষণিক চোখ চেয়ে রইল। দুশোরের প্রতিবিম্ব স্পর্শ সেখানে। মারিয়া মৃদু হেসে বলল, না না, সমস্যা হচ্ছে না, বরং তোমার বাড়ির লোকে এত অমায়িক আমার মতো ভালোই লাগছে। পিওরের দাঁত কাপাটি চেপে ধরে বলল, মেয়েটা তার দুশোর ভাইকে তুমি করে বলছে কেন? দুশোর আমতো জবাব দিল, বেশ, কোনো কিছু প্রয়োজন হলে বড় মাকে বলবে, সংকোচ করবে না, আমি আছি। পিওরে মেজাজ খারাপ
মাত্র ছাড়লো, কলমের পিনটা শক্ত করে চেপে ধরে খাতা সাদা পৃষ্ঠায় খুব তাড়াতাড়ি মারিয়াকে তাড়াবে। ভালো মন্দ বলা যায় না, দেখা গেল মেয়েটা তার জীবনে শ্রোতা হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে, রিস্ক তো নেওয়া যাবে না। মিটিং শুরু হওয়ার কথা ছিল যখন, তার থেকে 1 ঘন্টা পার হয়েছে, অথচ এখনো পার্লামেন্টে হাজির হয়নি ধূসর। ইকবাল বারবার হাতের ঘড়ি দেখছে, 2 হাতে কোমরে ঠেকিয়ে উদ্ভর্গের হয়ে তাকাচ্ছে গেটের দিকে, কিন্তু তবুও বিরক্ত ছিটে ফুটা দেখা যাচ্ছে না চেহারায়। এই যে এতক্ষণ ধরে ধূসরে আসেনি, এটা যেন অস্বাভাবিক। তবে বাকি অধৈর্য হয়ে পড়েছে, বসে বসে ঝিমাচ্ছে কেউ কেউ। এতটা সময় বসতে বসতে পিরিয়ড ধরে গেছে অনেকেই, কিন্তু টু শব্দ করা চলবে না। ইকবালের ঘোষণা, যখন ধূসর না এলে মিটিং শেষ হবে না, তখন হবেও না। আর সভাপতির মুখে ওর কথা বলার যে টুকু বক্ষ পিঠ প্রয়োজন তা ওদের নেই। ইকবালদের গ্রুপে আরো একজন হলো সোহেল। ও কি সাথে পড়াশোনা করেছে, সেও 1 ঘন্টা অবধি 4টে সিগারেট টেনেছে, এর মাথা থেকে মাথা হেঁটেছে, হাত নিষ্পিস করে ধূসরের ফোন করতে, অথচ ইকবাল করা নির্দেশ ফোন করা চলবে না। ধূসর কি না কি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, সেখানে ডিস্টার্ব করলে কাটা গা দে। ঘরদান সোহেলের বড় করে হাই তুলল, ঘুম পাচ্ছে এখন। আর ধৈর্য রাখতে না পেরে শেষে উঠে ইকবালের নিকট। ছেলেটা এখনো ওপারে দাঁড়িয়ে। সোহেল কপাল গুছিয়ে বলল, হ্যাঁ রে ভাই, আর কতক্ষণ লাগবে, ওর ফোন কর না এবার। ইকবাল তাকালো না, গেটের পানে চোখ রেখে উত্তর দিল, না, চলে আসবে। সোহেল বগি শব্দ করে বলল, বুঝলাম না, তোরা মিটিং শুরু করতে ধূসরে কেন লাগবে? তুই হলি এখানকার সভাপতি, আর ধূসর হলো সভাপতি, ওর থেকে তোর বেশি ক্ষমতা, তুই শুরু করলে তো হয়, তাই না? ইকবাল ফিরল ওর দিকে, মুচকি হেসে বলল, ধূসর তোকে ঠিক নামে ডাকে, তুই আসলে ছাগল। সোহেল উদ্বেগ মুখ চোখে স্থির হলো, কালো হয়ে সাথে সাথে মন খারাপ করে বলল, আজ পেটের মধ্যে ইয়াফানের প্যাচ নেই বলে এভাবে বললি? আর তুই আমার ছোটবেলার বন্ধু। ইকবাল আবারও হাসলো। সোহেলের কাঁধ পেঁচিয়ে বলল, গাদা, মজাও বুঝিস না। শোন, আজ তোকে একটা সহজ কথা বুঝিয়ে দে, সেটা হলো ধূসরে একটা মাথায় যা বুদ্ধি, তো আর আমার দুটো মাথায় এক জায়গা করলেও হবে না, বুঝলি? সোহেল বোকা বোকা চাউনিতে তাকিয়ে মাথা নাড়ালো, বুঝলি নি? ইকবাল বলল, জানতাম তুই বুঝবি না। আচ্ছা দেখ, অবধি যত মিটিং আলোচনা আমার করেছি, তাতে সব থেকে বেশি কথা বলে কে? ধূসর। আমরা যদি কোনো সিদ্ধান্ত নিই, সবার আগে সেটা উপস্থাপন করেছে কে? ধূসর। সে কোনো ঝামেলা মেটাতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে কে? সোহেল এবার মাথা দুলিয়ে বলল, ধূসর। তাহলে সব থেকে বেশি কৃতিত্ব কার? ধূসরের। ইকবাল ওর কাঁধ চাপতে বলল, সাব্বাস, বুদ্ধি খেলেছে, তোকে একটা সিল্ট বটি শোনা। এরপর ইকবাল ফিট করে বলল, আমি নামেই সভাপতি আর ধূসর নামেই সহসভাপতি, বুঝেছিস? সোহেলে মাথা চুল করে বলল, না, আহাম্মক। আর এর মধ্যে ধূসর ভাইকে শব্দ পেল। ইকবাল সোহেলকে রেখে এগিয়ে গেল ওর দিকে। ধূসর ভাই সাউন্ড করেছে কেবল। ইকবাল গিয়ে বলল, কিরে শালা, মিটানো তোর কাজ? ধূসর ছোট করে জবাব দেয়, পরপর চোখ সরু করে বলল, তো শালা আমি। ইকবাল লজ্জায় পেয়ে ঘাড় চুলকালো। প্রসঙ্গ এবার বলল, তা তো ক্লান্ত লাগছে না? এই বয়সে বিয়ে ছাড়া বাচ্চা সামলাচ্ছিস যে? ধূসরে একদম স্বাভাবিক কণ্ঠে বলল, জানতাম এরকম কিছু ঘটবে, প্রস্তাব ছিলাম। ইকবাল বড় করে শ্বাস টেনে বলল, বুঝলাম, এসব তোর ধারাই সম্ভব। আচ্ছা চল, এবার অনেক সময় হয়ে গিয়েছে, আসল কাজ করি। রাত 8টা বাজে। পুষ্প বিছানা তন্ন কমিটি বসেছে। সুমনা বেগম, পুষ্প আর প্রিয় অংশ নিয়েছে সেখানে। সম্পর্কে সুমনা বেগম ওদের চাচি হলেও মেশেন ঠিক বন্ধুর মতো। আপাতত 3জন। একটাই প্রশ্ন, ধূসরকে খবরটা দিল কে? প্রিয় ভেবেছিল পুষ্প এনেছে ধূসরকে, সেই জন্যই তো তখন চোপাট দেখালো এরকম। পরে জানলো পুষ্প কিছুই জানে না এসবে। একে একে বাড়ি প্রত্যেকটা সে জিজ্ঞেস করলো, ঘর শত্রু বিভীষণের কাজটা কে করলো? ধূসর। ওর সময় না হলে মারিয়ার কাছে ঝোরপূর্বক পড়তে হতো না তার, উল্টে। আর কান্নাকাটি দেখে বাবা ঠিক পাঠিয়ে দিতেন মেয়েটাকে। ধৈর্য সব মাটি।
সস্যা পরামর্শ করলো, কোনো উত্তর পাওয়া গেল না। যখন সবাই হার মেনে বসে রইল, খানকা নীরবতা চলল তিনজনে। হঠাৎ পুষ্প উজ্জ্বল, আচ্ছা মারিয়া আপু, কেমন পড়ান? পিয়রের ব্যক্তি মুহূর্তে উল্টা যেন শুনলো তার জাতশত্রুর নাম। ইচ্ছে হলো বলবে বিশ্রুতি পড়ার ভাজে, পড়া এত খারাপ কেউ পড়ায় না বলে ভালো, মিথ্যা বলে লাভ নেই। হাস্যহীন জবাব দিল, একদিন পরে বুঝিনি, অপেক্ষা কর, 2-3 দিন পর জানাবো। পুষ্প মিটমিট হেসে বলল, ধূসর ভাই আজ যা দিল না প্রিয়কে। ছোট মা ওকে দেখে, ওর হাত পা এরকম কাঁপছিল দেখে, প্রিয়রের হাত কাঁপাকাঁপি দেখে অন্যরকম করে দেখলো পুষ্প। সুমনা বেগম হেসে উঠলেন, প্রিয়রে চেতে বলল, উনাকে দেখলে তুই ভূত করে কাঁপছিস না? সেদিন যখন ধূসর ভাই তোকে একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিল, মনে আছে? ভয়ে দরজা আটকে বসেছিলি। পুষ্প কথা বন্ধ হয়ে গেল, হাসি 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 মুখটা ধপ করে নিভে গেল। মিনমিন করে বলল, ওটা এমনই। পিওরে প্রতিমধ্যে বলল, থাক থাক, এমনি না, কি আবার জানা আছে? সুমনা বেগম বললেন, আহ তোরা ঝগড়া করিস কেন? আর প্রিয় তুই বা মুখটা এমন হাড়ির মতো করে রেখেছিস কেন? হাস একটু, চল লুডো খেলি আমরা। প্রিয় দীর্ঘশ্বাস ফেলে বলল, না গো না ছোট মা, ভাল লাগছে না আমার। যতক্ষণ অবধি না জন্ম ধূসর ভাইকে কে ফোন করলো ততক্ষণ অবধি শান্তি নেই। অথচ মনে মনে বলল, যতক্ষণ অবধি ও মারি পেতনিকে তাড়াবে ততক্ষণ অবধি ঘুম হবে না আমার। হঠাৎ দরজা দাঁড়ালো। রাফিদ হে হে করে বলল, বড় ভাইকে তো ফোন আমিই করেছি। পুষ্প সকালে চকি দিয়ে তাকালো ওর দিকে। পুষ্প অবাক হয়ে বলল, তুই কেন? রাফিদ আর হাফ জিন প্যান্ট পকেট হাত ভরে দুপা এগিয়ে গেল, ভীষণ ভাব নিয়ে বলল, কেন আবার? প্রিয় কে ভকা খাওয়াতে এমন কিউট আপুটাকে দেখে প্রিয়র যেভাবে কান্নাকাটি লাগলো, আমার ভারী খারাপ লাগছে ওর জন্য। না আম্মু ফোন থেকে ভাইয়াকে কলটা করেছিল। প্রত্যেক হাঁ করে রাফিদের মুখের দিকে তাকিয়ে রইল। প্রিয়রে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুই আমার ভাই না দুশ্মন। বাইরের মেয়েটার জন্য আমাকে বকা খাওয়াতে ইচ্ছে জাগলো তোর? রাফিদ দাঁত ভের করে হেসে বলল, সরি প্রিয়, কিছু মনে করো না। ভাইয়া না জানলে বড় চাচু মারি আপুকে পাঠিয়ে দিতেন। আমি কিছুতেই হাতে দিতে পারি না। ওনার চুলগুলো দেখছো তোমরা, কি সুন্দর আর লম্বা। আর তোমরা কি বলো, এটুকু একটু ছোট করে রাখো, ছাগলের ধাড়ির মতো, ভালো লাগে না? তীব্র অনীহার প্রকাশ করলো রাফিদ। পিওরের নাক ফুলিয়ে বলল, তবে রে দাঁড়া। বিপদ সংকেতে পেতে ধরে লাগলো রাফিদ। পিছনে ছুটলো প্রিয়। আজ এই পিচ্ছি 12টা বাজবে। দাঁড়া বলছি, দাঁড়া রাফিদ। রাফিদ ছুটে ছুটে বলল, পাগল কি আমি দাঁড়াই আর তুই আমাকে ইচ্ছে মতো ফেলানিক দাও? দেখতে দেখতে রাফিদ সিঁড়ি বেয়ে নেমে গেল। পিওর ওর এইরকমই ছুটে গেলেন। জবা বেগম টেবিলে মুছতে মুছতে সাবধানী ভানিয়ে দিলেন, আহা আস্তে পড়ে যাবি। রাফিদ খিলখিল করে এসে দাঁড়িয়ে পড়ল সদর দরজার সামনে। মাথা নেড়ে নেড়ে বলল, এসো ধরে এসো। পিওর ধরতে এগাতে রাফিদ সরে গেল। ঠিক সেই সময় হাজির হলো সাদিফ। অফিস থেকে ফিরছে সে। অমনি সংঘর্ষ হলো সাদিফের বুকের সঙ্গে। ধাক্কা টাল সামলাতে না পেরে 2 ফুটে পিওরের ছিটকে পড়লো মেঝেতে। সাফিদ পড়তে পড়তে দেওয়াল ধরে সামলে নিজেকে, তবে চোখে চশমাটা নিস্তব্ধ পেল না। বেচারা খেসে পড়ে হয়ে গেল, ভেঙে গেল। দৃশ্যটা দারুণ মজার। পেয়েছে রাদীপ। হাত তালিয়ে হেসে উঠল সে। পিওরে ব্যথা পেল কোমরে, কিন্তু সাদিক মেজাজ চড়ে বসলো। ভাঙচুরো চশমা খণ্ড দিকে কিছুক্ষণ থমকে চেয়ে থাকলো, পরপর তুলে হাতে। পিওরে কোনো রকম উঠে দাঁড়ালো মাত্র। কোনো খেয়াল রাদীপ কে ধরতে গিয়ে সাদিকের সঙ্গে ভাই লাগছে, এতে দোষ নাই যদিও, তবুও ভীষণ দুঃখিত হয়ে বলল, সরি ভাইয়া। আমি পারের মতো ধমকে উঠল সাদিক। রেগে আগুন হয়ে বলল, এই চড় মেরে সব দাঁত ফেলে দিব তোর। চোখে দেখিস না, দিলি তো আমার প্রিয় চশমাটাকে ভেঙে। পিওরে কেঁপে উঠল, ভয় পেল। ভাইয়া রাগান্বিত অবস্থায় দেখে হাসি মুছে গিয়ে রাদীপের কেটে পড়ল সে। সাদিক থেকে কোনো দিনও একটা বকাও শোনা নাই। প্রিয় বুকটা ভারী হয়ে এলো। কটুরে ঝলমল উঁচু কণ্ঠে কানে যেতে ছুটে এলো জবা বেগম। উদ্ভির কণ্ঠে হয়ে শোনালেন, কি হয়েছে কি হয়েছে?
কি হয়েছে ওকে জিজ্ঞেস করো। পিওর তোর বয়স কত রে? সারাদিন ছুটাছুটি করিস, পড়তে বসতে পারিস না, এক জায়গায় শান্ত হয়ে বসে থাকতে কি যাবে? তোর বয়স তো বাড়ছে, বুদ্ধি তো কমছে, বাড়ছে ছেলে মানুষই। প্রিয় মাথা নিচু করে ফেললো, চোখ দেখে দুফোঁটা জল গড়ালো গালে। জবা বেগম ওকে আগলে ধরে বললেন, এভাবে বলছিস কেন? একটা চশমার জন্য এত কথা শোনাচ্ছিস, কি আছে? কিনে নিতে পারবি তো? সাদিক নাক মুখ ফুলিয়ে বলল, যা বোঝানো সে নিয়ে কথা বুঝলো মা। তোমাদের আশকারাতে এরকম হচ্ছে? দূর। মোটাই ভিগড়ে দিল। সাদিক গিট বিট গায়ে ঘরে চলে গেল। প্রিয় অনুতপ্ত করে ভেজা গলায় বলল, বিশ্বাস করো সেজু মা, আমি ইচ্ছে করে করিনি। জবা বেগম মাথায় হাত বুলিয়ে বললেন, জানি তো মা, মা তুই ওর কথা ছাড় তো। প্রিয়রের ফের কিছু বলতেই গেল, চোখ পড়ল চৌকটে ধূসর দাঁড়িয়ে, ছোটোখাটো ক্ষণিকগুলো তার দিকে চেয়ে। পিওরে আর কিছু বলার ইচ্ছে করলো না, চোখে মুছে ঘরে গেল সে। জবা বেগম লম্বা নিঃশ্বাস ফেলে দুদিকে মাথা নেড়ে সেও ফিরে গেল কাজে। ধূসরকে লক্ষ্য করেনি। ধূসর বাড়িতে পা রাখলো কোথায়, থেমে সোজা চলে গেল সাদিফের ঘরের দিকে। সাদিফ শার্টের দুটো বোতাম খুলেছে কেবল, এর মধ্যে দরজা টুকনি শুনে ফিরে দাঁড়ালো। দরজা টানতে ও পাশে ধূসরে দেখে অবাক হলো খানিক। সচরাচর তার রুমে আসে না সে, তাতে থাকা মেজাজ ও হাসার চেষ্টা করলো, বলল, ভাইয়া তুমি ভিতরে এসো। ধূসর ঢুকলো না, এভাবে দাঁড়িয়ে ঘুমুট স্বরে সোজা সাপটা প্রশ্ন করলো, চশমার দাম কত তোর? কোন ব্র্যান্ডে থেকে কিনেছিস?